ওয়েলকাম টু কালকি দ্য সিনেমাটিক ইউনিভার্স। হ্যাঁ, কালকি 2898 এডি রিলিজ করেছে। আজকে আমি ফার্স্ট ডে সেকেন্ড শো দেখতে গিয়েছিলাম এবং 3D টিকিট আমি পাইনি। আশ্চর্যজনকভাবে এই প্রথম এই বড় লেভেলের কোনো একটা সিনেমা 2D ভার্সনে দেখলাম এবং দেখার পরে আফসোস হচ্ছে যে কেন আমি 2D ভার্সনে দেখলাম। যদি পারি আমি নেক্সট টাইমে 3D ভার্সনের সিনেমাটা কিন্তু ওয়াচ করব। এই সিনেমাটা আপনাদের আমি হাইলি রেকমেন্ড করছি, আপনারা হলে গিয়ে একবার দেখুন। কারণ আমি আগেই বললাম, প্রথমেই বললাম, সিনেমাটিক ইউনিভার্স অর্থাৎ এই ফ্র্যাঞ্চাইজ, এটা একটা ফ্র্যাঞ্চাইজি গড়ে তোলা তারা চেষ্টা করছেন আগস্টিন। এর মানে ধারে পাশ ঘেঁষে বেশ কয়েকটা সিনেমা রিলিজ করবে, যেটা কিন্তু গল্প, যেটার গল্প কিন্তু মেনলি মহাভারতের সাথে কানেক্টেড থাকবে। এবং তার ফার্স্ট পার্টটা কেমন লাগে যদি এক কথায় বলতে, আমার কিন্তু বেশ ভালো লেগেছে। আমার কিন্তু বেশ ভালো লেগেছে, মারাত্মক লেগেছে, দুর্দান্ত লেগেছে। ওয়ান অফ দ্য বেস্ট সিনেমা। বা এরকমের আগে এরকম ভাবে কোনো সিনেমা তৈরি হয়নি তা নয়। আমার বারবার করে যেটা মনে হচ্ছিল যে ব্রহ্মাস্ত্র এখানে তৈরি হয়েছে, ব্রহ্মাস্ত্রর মতো একটা একটা ফিকশনাল ক্যারেক্টার দিয়ে সেখানে লর্ড শিবের একটা কেন্দ্র করে একটা সিনেমা তৈরি করা হয়েছে। সেখানেও পুরাণের প্রচুর ব্যবহার রয়েছে এবং এখানেও মহাভারতের সাথে কানেক্ট করে শ্রীকৃষ্ণ শেষ অবতার, হরিশ শেষ অবতার কল্কিকে নিয়ে আসা হয়েছে এবং তার সাথে অশ্বত্থামা, কর্ণ, আপনারা যখন সিনেমাটা দেখবেন বুঝতে পারবেন। সেই কানেকশনগুলোকে নিয়ে তো আমার মনে হয় যে ব্রহ্মাস্ত্র, তারপরে কল্কি বা হনুমান, এই সবাইকে নিয়ে যদি একটা ইউনিভার্স ক্রিয়েট করা হয়, যেরকম আমরা বাইরে দেখেছি মাল্টিভার্স রয়েছে, বা আমরা বাইরে দেখেছি যে অ্যাভেঞ্জার্সের একটা ইউনিভার্স রয়েছে, তাহলে কিন্তু মনে মনে ভাবছিলাম আসার সময় যে বেশ ভালো একটা ব্যাপার কিন্তু হতে পারে। যাই হোক, আমার কিন্তু কালকে 2898 এডি বেশ ভালো একটা ছবি মনে হয়েছে। সিনেমার মধ্যে নেগেটিভ পয়েন্ট কিন্তু বেশ কয়েকটা জায়গা রয়েছে, তবে এই সিনেমাটার মেন পজিটিভ পয়েন্ট হলো গল্প বা স্টোরি লাইন। এবং মানে বলতেই হয়, নাগরসিন প্রশংসা দাবি রাখে যে গোটা সিনেমাটার মধ্যে ফিকশনালাইজড অর্থাৎ কল্পনা নির্ভর যে গল্প বা কল্পনাকে আশ্রয় করে গল্পের জন্য কিছু চরিত্রের কিন্তু আগমন ঘটেছে। তবে পুরোটার সাথে মহাভারতকে যেভাবে কানেক্ট করা হয়েছে বা মহাভারতের সিনগুলোকে, সিকোয়েন্সগুলোকে যেভাবে গ্রাফিক্সের মাধ্যমে ডিজাইন করা জাস্ট অন্য লেভেলে হয়েছে। মানে মহাভারতের সিনগুলো আপনি যখন সিনেমা হলে বসে দেখবেন, গায়ে জাস্ট গুজ বাম্পস দিয়ে উঠবে, জাস্ট কাটা দিয়ে উঠবে। এটুকু আপনাদেরকে আমি বলতে পারি যে আপনারা কিন্তু নিরাশ হবেন না। বিশেষ করে মহাভারতের সিনগুলো দুর্দান্ত ডিজাইন করা হয়েছে। এই সিনেমার গল্প নিয়ে আমি ট্রেলারের সময় একটা ব্রেকডাউন করেছিলাম, সেই ব্রেকডাউনের 50% তার ওপরে কিন্তু গল্প ম্যাচ করে গেছে। আপনারা আমার ট্রেলার রিভিউ দেখতেই পারেন, সেখানে আমি গল্প সম্পর্কে আলাদা করে এখানে আলোচনা করছি না। আপনারা সিনেমা দেখুন, সেখানে প্রচুর সিকোয়েন্স রয়েছে, প্রচুর সেখানে টুইস্ট রয়েছে, ক্লাইম্যাক্সটা খুব সুন্দর। তো সেখানে আপনারা গল্প দেখলে কিন্তু বুঝতে পারবেন। মেনলি এখানে পৃথিবী ধ্বংসের মুখে আর কি, পৃথিবী একদম শেষ পর্যায়ে, কলিযুগ যখন একদম শেষ হয়ে যায় আর কি, তখন অবভিয়াসলি একটা জায়গা রয়েছে, কাশী একটা জায়গা রয়েছে, সেখানে উঁচু লেভেলে একজন থাকে আর কি, যাকে তারা ভগবান মানে তাদের ভগবান মনে করে, এবং নিচে একদম গরিব সম্প্রদায় থাকে, তাদের মধ্যে একটা ভেদাভেদ সবসময় রয়েছে। সেখানে একটা এক্সপেরিমেন্ট চলছে, কি এক্সপেরিমেন্ট চলছে, এবং এই এক্সপেরিমেন্টের ফলে বেশ কয়েকটা মানুষের জীবন কিন্তু পরিবর্তন হয়ে যায়। এবং এই এক্সপেরিমেন্টের সাথে আগামী দিনে কল্কির কি কানেকশন জুড়ে রয়েছে বা মহাভারতের কি কানেকশন জুড়ে রয়েছে, সেটা জানতে গেলে আপনাদের কিন্তু হলে গিয়ে কালকি 2898 এডি সিনেমাটা দেখতে হবে। আমি এর থেকে বেশি কিছু গল্প কিন্তু বলছি না। এই সিনেমার প্রথম পজিটিভ পয়েন্ট বললাম স্টোরি লাইন, এর গল্পটা খুব স্ট্রং, এবং গল্পের শেষ পোর্শন, বিশেষ করে শেষ 35 থেকে 40 মিনিট সিটের সাথে আপনাদের জাস্ট বসিয়ে রাখবে, জাস্ট আউটস্ট্যান্ডিং শেষ 35 থেকে 40 মিনিট। এবং আমি আবারও বলছি, আমি 2D ভার্সনে দেখেছি, 3D ভার্সনে যারা দেখবে তাদের এক্সপিরিয়েন্সকে তারা শেয়ার করতে পারে। এই সিনেমার পরবর্তী পজিটিভ পয়েন্ট ব্যাকগ্রাউন্ড মিউজিক আমার খুব ভালো লেগেছে। এবং গল্পের মধ্যে কয়েকটা ক্যারেক্টারকে রাখা হয়েছে, ফিকশনালাইজড কয়েকটা ক্যারেক্টার, বিশেষ করে শাশ্বতর যে ক্যারেক্টারটা খুব স্ট্রং, খুব সুন্দর, নেগেটিভ ক্যারেক্টার তাকে খুব সুন্দর মানিয়েছে। এখানে প্রচুর ক্যারেক্টার রয়েছে, এখানে মানে ছোট ছোট বেশ কয়েকটা ক্যারেক্টার রয়েছে। আপনারা জানেন যে মানে প্রভাসের চরিত্রটা বাস্তবিক অর্থে ফার্স্ট পার্টে ক্র্যাক চরিত্র, মানে একটু অন্যরকম। সে ওই উঁচু লেভেলে মানুষদের সাথে মিশতে চায়, যেতে চায়, সেখানে তার নিজস্ব একটা গোষ্ঠী রয়েছে, গোষ্ঠীর বাইরে গিয়ে সবার সাথে মিশতে চায়। তো তার ক্যারেক্টারটার যে চরিত্রটা ট্রান্সফর্ম হয়ে যায়, যে ট্রান্সফর্মটা কিন্তু আমার মনে হয় যে ভালো করে এখানে ধরা হয়নি। তবে প্রভাসের চরিত্রটা আরো ভালো করে লেখা যেত। প্রভাসের চরিত্র যদি বাদ দিয়ে আমি এখানে যে বুজ্জি যে ক্যারেক্টারটা, মেবি যে গলাটা কীর্তি সুরেশ দিয়েছে, সেটা কিন্তু বেশ সুন্দর, বেশ মজার।
কমেডি কিছু কিছু জায়গায় ওয়ার্ক করেছে, কিছু কিছু জায়গায় কিন্তু কমেডি কোনোভাবে সিনেমার ক্ষেত্রে ওয়ার্ক করেনি। ব্রহ্মানন্দম রয়েছে, তাকে দেখতে খুব ভালো লাগছে। এখানে দুলকার সালমান রয়েছে, তার চরিত্রটা খুব ইন্টারেস্টিং, খুব সুন্দর, আপনারা দেখলে বুঝতে পারবেন। অন্যদিকে পশুপতি রয়েছে, তাকে খুব ভালো লাগছে। ছোট্ট একটা চরিত্রে দিশা পাটানিকে আনা হয়েছে, সব থেকে রোস্ট ক্যারেক্টার, সব থেকে জঘন্য অভিনয়, তাকে আনার কোনো মানে হয় না সিনেমার ক্ষেত্রে। তার আসার ফলে সিনেমাটা প্রথম ধাপে গিয়ে কোথাও না কোথাও গিয়ে স্লো হয়ে যায়। আমি নেগেটিভ পয়েন্টে বলছি। পজিটিভ পয়েন্ট যদি আর কিছু বলতে হয়, এই সিনেমার ক্ষেত্রে সিনেমাটোগ্রাফির কাজ দুর্দান্ত। গ্রিন স্ক্রিন লাগিয়ে পেছনে বোঝা যাচ্ছিল কিছু ক্ষেত্রে গ্রিন স্ক্রিন লাগানো হয়েছে, সেগুলো কিন্তু দুর্দান্তভাবে এফেক্টগুলো, আফটার এফেক্ট যেটা আমরা বলি, সেটা কিন্তু দুর্দান্তভাবে করা হয়েছে। ক্যামেরার কাজ দুর্দান্ত, সিনেমাটোগ্রাফির কাজ দারুণ, ভিএফএক্স এর কাজ খুব ভালো। যারা 3D ভার্সন দেখবে তারা আরো ভালো এক্সপিরিয়েন্স করতে পারবে। অন্যদিকে এখানে চরিত্রগুলোর মধ্যে বেশ কয়েকটা চরিত্রগুলো, তাদের মধ্যে যে একটা আকাঙ্ক্ষাটা, চাহিদা রয়েছে, তারা যে লোভী, বিশেষ করে এখানে কামাল হাসানের ক্যারেক্টারটা জাস্ট অসাধারণ। তার ক্যারেক্টারটা জাস্ট দেখার মতো। আপনি প্রথম থেকে শেষ অবধি তার যেটুকু ডায়লগ রয়েছে, তার যে এক্সপ্রেশন, ওইটুকু জাস্ট চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে। আর অমিতাভ বচ্চন, তাকে নিয়ে কিছু বলার নেই, মানে অশ্বত্থামা ক্যারেক্টার তার থেকে ভালো এই মুহূর্তে বলিউডে করার বা গোটা ভারতবর্ষে কারো করার ক্ষমতা নেই। এবং তার চরিত্রটা, মানে তিনি যতবার স্ক্রিনে এসেছেন, তার একটা বড় ভূমিকা রয়েছে এই সিনেমার ক্ষেত্রে, আপনারা দেখলে বুঝতে পারবেন। তার চরিত্রটা যতবার এসেছে, তার দিক থেকে কিন্তু চোখ ফিরিয়ে নেওয়া যায় না। এবং এই বয়সে যে অ্যাকশন করেছে, যেভাবে অ্যাকশন করানো হয়েছে তাকে দিয়ে, ডিরেক্টর করিয়েছেন, জাস্ট অন্য লেভেলের হয়েছে। এই সিনেমার ক্ষেত্রে যদি আমি নেগেটিভ পয়েন্ট বলি, এগুলো পজিটিভ পয়েন্ট বললাম। অবভিয়াসলি আপনারা হলে গিয়ে সিনেমাটা দেখুন। এই ধরনের সিনেমাকে যদি সাপোর্ট করেন, পরবর্তীতে কিন্তু এর আলাদা যে পার্টগুলো বা ইউনিভার্সে পরপর সিনেমা কিন্তু তৈরি হবে। নেগেটিভ পয়েন্ট প্রথমেই আমি আগেই বললাম, প্রভাসের চরিত্রটা, প্রভাসের ক্লাইম্যাক্সে একটা বড় ভূমিকা আছে, আপনারা দেখলে বুঝতে পারবেন। কিন্তু প্রভাসকে ফার্স্ট পার্টে কোনোভাবেই কিন্তু ম্যাচ করছে না, তার কমেডি টাইম কোনোভাবেই ভালো নয়। এবং তিনি যখন আসছেন, মানে সিনেমার সেকেন্ড পার্ট অনেক বেশি ফাস্ট, অনেক বেশি ঘটনাগুলো কিন্তু দ্রুত ঘটছে। ফার্স্ট হাফ অনেক বেশি স্লো, এবং ফার্স্ট হাফে দিশা পাটানি আর প্রভাস দুজনকে কোনোভাবেই মানাচ্ছে না। এবং দুজনের মধ্যে কয়েকটা রোম্যান্টিক সিন রয়েছে, সেগুলো কোথাও না কোথাও কি দর্শকদের কিন্তু একঘেয়েমিতে দর্শক কিন্তু ভোগে, বোর ফিল করে দর্শক। খুবই খারাপ, খুবই খারাপ। এবং দিশা পাটানি বললাম, তার চরিত্রটার কোনো মানে হয় না। গোটা সিনেমাটায় তার ভূমিকা, সে এসে কিন্তু সিনেমাটাকে ঘেটে ঘ করে দেয়। এই সিনেমার ক্ষেত্রে আরেকটা নেগেটিভ পয়েন্ট, ফার্স্ট যে এখানে সিনগুলো দেখানো হয়েছে, কিছু সিকোয়েন্সে আমার মনে হয়েছে কিছু ক্যারেক্টারের মধ্যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কিছু শেড রাখা হয়েছে, এবং যে এক্সপেরিমেন্ট চলছে, সেই কিছু উত্তর, কিছু প্রশ্নের উত্তর কিন্তু এখনো আমরা পাইনি। মেবি এর পরের পার্টে আমরা পাবো। সেগুলো কিন্তু একটা প্রশ্ন থেকেই যায়, সেগুলো কিন্তু ক্লিয়ার হয় না, ডাউট কিন্তু আমাদের কাছে থেকেই যায়। এবং বেশ কয়েকটা জায়গায় কিন্তু স্ক্রিন প্লে লেখার ক্ষেত্রে ছোটখাটো ভুলভ্রান্তি রয়েছে, সেগুলো আপনারা সিনেমা দেখলে বুঝতে পারবেন। আমি যদি বলে দিই তাহলে কিন্তু এটা স্পয়লার হয়ে যাবে। যাই হোক, যদি আমি এগুলো বাদ দিই, বেশ ভালো একটা ছবি, আপনারা হলে গিয়ে দেখুন, আপনারা এক্সপিরিয়েন্স করুন, আপনাদের ভালো লাগবে। এবং 3D ভার্সনে যদি দেখেন, কোথাও না কোথাও মজা পাবেন। এবং গোটা সিনেমাটা কিন্তু অমিতাভ বচ্চনের কাঁধে গিয়ে টেনে নিয়ে যায়। দীপিকা পাডুকোনের চরিত্রটা বলা হলো না, দীপিকা পাডুকোনের চরিত্রটা বেশ ভালো। তারই এখানে মেন ক্যারেক্টার, আপনি যেটা ভাবছেন সেটাই, যে তার গর্ভেই রয়েছে কল্কি বা ভগবান, তাকে সেভ করার জন্য, তাকে বাঁচানোর জন্যই এত লড়াই। তো সেটা যখন দেখবেন আপনারা বুঝতে পারবেন। তার চরিত্রটা নোরার খুব সুন্দর হয়েছে। তো সবকিছু মিলিয়ে কালকে 2898 এটি আমার বেশ ভালো একটা ছবি মনে হয়েছে। এই উইকেন্ডে আপনারা যান এবং গিয়ে আমাদের মাইথোলজির সাথে যেভাবে কানেক্ট রয়েছে গোটা বিষয়টা আর কি, ঠিক আছে, সেটা কিন্তু কোথাও না কোথাও গিয়ে আমাদেরকে গর্ব ফিল করা। এবং মানে মহাভারতের যে সিকোয়েন্সগুলো দেখানো হয়েছে, যে লার্জ লেভেলে যেভাবে তুলে ধরা হয়েছে সেই সিকোয়েন্সগুলোকে, এবং সঠিকভাবে তুলে ধরা হয়েছে, সেটা কিন্তু দর্শকদেরকে কানেক্ট করাবে। দর্শকরা কিন্তু সেই সিনগুলো বসে দেখবেন, এটা আমার বিশ্বাস। যাই হোক, সেটা কিন্তু এনজয় করবে। আপনারা যদি কালকে 2898 সিনেমাটা দেখে থাকেন, আপনাদের কেমন লেগেছে আমার কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে আপনি আমার সাথে সহমত হন, ভিডিওটিকে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা। জয় হিন্দ।